দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে এবং প্রতিবারের মতোই আমি আপনাদের সাথে আছি মারিয়া শিমু। শীতকাল চলছে এবং সামনে যেহেতু সামনে না এখন থেকে আমরা আসলে ফেস্টিভ সিজনের মধ্য দিয়েই যাচ্ছি। মোটামুটি অনেক দাওয়াত অ্যাটেন্ড করতে হয় আমাদেরকে, আবার অনেকেই আছেন এই সময়টাকে প্রেফার করেন তাদের বিয়ের ফাংশন করবার জন্য। সো এই যে যারা সৌন্দর্য বিষয়ক কনসার্নে আছেন অথবা তারা একটা সলিউশন চান, ওয়ান স্টপ সলিউশন, যে কীভাবে আসলে একটু মোটামুটি পার্মানেন্ট অথবা সেমি পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজ আমরা। এবং সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি, অফকোর্স বুঝতেই পারছেন আমরা একজন ডার্মাটোলজিস্টকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের অতিথি হিসেবে। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর নুরুসামা লোবা, যিনি ডার্মাটোলজিস্ট ইউনাইটেড হসপিটাল লিমিটেডে আছেন। আপু, আপনাকে অনেক শুভেচ্ছা। কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে অনেকদিন পর পেয়েছি এবং যেটা হয় না যে পরিচিত মানুষজনকে পেলে তো গল্প করতে আরেকটু বেশি ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যেটা বলছিলাম আপু, যে এই সময়টাতে কিন্তু সবারই স্কিন কনসার্ন থাকে, স্কিন হেয়ার বোথ, এবং অনেকেই যেহেতু এই সময়টাকে প্রেফার করেন তাদের বিভিন্ন ফাংশনসের জন্য, অনেকেই চান যে শুধুমাত্র ফেশিয়াল এন্ড আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো না করে পার্মানেন্ট কিছু একটা করি, অথবা সৌন্দর্যটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য কি কি করণীয়। সো এই সময়টাতে কি কি কনসার্ন অথবা কোন কোন বিষয়গুলো নিয়ে আপনার কাছে পেশেন্টরা বেশি আসছে? আসলে আমাদের দেশে ডিসেম্বর জানুয়ারি যেহেতু উইন্টার, এই টাইমেই সব প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে সবাই। তো এখন দেখা যায় যে একটা বিয়ে শাদিতে ব্রাইডদের যে মানে যেই আগ্রহটা থাকে বা যেই খুশিটা থাকে, তার সাথে যারা আত্মীয় স্বজন বা ফ্রেন্ডস, তাদেরও কিন্তু কম এক্সাইটমেন্ট থাকে না। সো সেক্ষেত্রে দেখা যায় কি যে বউ প্লাস তার যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই আমাদের কাছে আসে একটু ব্রাইটনেস, একটু গ্লোয়িং স্কিন হবে। তো আমি মনে করি প্রথম যেটা যে আমাদের তো অবশ্যই ঘুম অ্যান্ড ফুড হ্যাবিটের দিকে লক্ষ্য রাখতে হবে, এবং এই লাইফস্টাইলটা, এবং এটা কিন্তু আসলে 1-2 মাস আগে থেকে নিজের একটু সচেতন হতে হবে, যে আমি একটু ওয়েটটা কন্ট্রোল, দরকার হলে একজন ডায়েটিশিয়ান দেখানো, অ্যান্ড সাথে সাথে তো অবশ্যই আমরা আছি। সো 2-3 মাস আগে থেকেই আসলে সচেতন হতে হবে, অ্যান্ড পেশেন্টরাও সেভাবেই আসে। আর এখন কিন্তু আসলে শুধু বউ না, বররাও অনেক সচেতন থাকে, ছেলেরাও দেখা যায় অ্যাটলিস্ট 1-2 মান্থ আগে থেকে আমাদের কাছে আসে অ্যান্ড স্কিন হেয়ারের বিষয় আমাদের কাছে বিভিন্ন ধরনের টিপস সাজেশন জানতে চায়। সো আমি যেটা মনে করি লাইফস্টাইল ফুড হ্যাবিট তো থাকবে, এটার সাথে সাথে স্কিনের আমি প্রবলেমটা নিয়ে শেয়ার করে আমাদের সাথে। অ্যান্ড তখন যদি হেয়ারের প্রবলেম হয় সেভাবে আমরা আগে থেকে হেয়ার অয়েলিং, ওর যদি হেয়ার ফলের প্রবলেম থাকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট সাজেস্ট করি। আর এখন তো আসলে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আসছে, হেয়ার পিআরপি, এক্সোজোম, এই জিনিসগুলো কিন্তু অন্তত 3 থেকে 6 মাস আগে থেকে আপু আমাদের স্টার্ট করতে হয়, প্রিপারেশনটা অ্যাকচুয়ালি নিতে হয়। হ্যাঁ, অ্যাটলিস্ট 6 মাস আগে থেকে, না হলেও অন্তত 3 মান্থ আগে থেকে। আর ফেসের ক্ষেত্রে যদি বলি, অবশ্যই ক্লিনজিং এর ব্যাপারটা লক্ষ্য রাখতে হয়। এখন অনেক অ্যাডভান্স ফেশিয়ালস অ্যান্ড অ্যাডভান্স ক্লিনিক্যাল থেরাপিজ আসছে, সেটার সাথে আমার যদি কোনো পিগমেন্টেশন থাকে ওটার জন্য ট্রিটমেন্ট হবে, পোরস অর হাইপার পিগমেন্টেশন এসবের জন্য ট্রিটমেন্ট হবেন, স্কার থাকলো। বাট সব কিছু নিয়ে আসলে আমার 3 to 6 মান্থস আগে থেকে একটু আমাকে প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে যারা ব্রাইড রয়েছে অথবা যাদের বিয়ে রয়েছে সামনে, তাদের মোটামুটি একটা ন্যাচারাল গ্লোয়ের জন্য অ্যাডভান্স কোনো ফেশিয়াল অথবা কোনো ফেস ট্রিটমেন্ট এসছে কিনা? হ্যাঁ, এখন আসলে সবচেয়ে লেটেস্ট ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে এমফিউশন। এমফিউশনটা আসলে একটা ক্লিনিক্যাল ফেশিয়াল। তো এটার ব্যাপারটা কি, এটাতে আপনার প্রপার ক্লিনজিং, হাইড্রেশন অ্যান্ড একটু কিন্তু ফেস লিফটিংও হয়, মানে কোলাজেন তৈরি হয়। সো তাতে হয় কি মোর লাইক হাইড্রোফেশিয়াল? না, হাইড্রোফেশিয়ালে আসলে শুধু ক্লিনজিং বা হাইড্রেশনটাই হয়। তো এমফিউশনটা আসলে আরও অ্যাডভান্স একটা ফর্মুলা। তো এমফিউশনে যেটা হয় যে ওটা প্রপার টাইমিং থাকে, প্রপার হ্যান্ডে আপনার করতে হয়, অ্যান্ড ওটার সাথে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আসে এটা কিন্তু মেশিনের সাথেই থাকে। হ্যাঁ, সো ইনফিউশন আরও অনেক অ্যাডভান্স ফর্মুলা, অ্যান্ড এটা আসলে মান্থলি একবার করে আপনি নিতে পারেন। বাট যদি বিয়ে শাদী কারো থাকে, অ্যাটলিস্ট 3 মান্থস আগে থেকে আপনি যদি ট্রিটমেন্টটা স্টার্ট করেন, তো উইদিন 3 to 4 মান্থস আপনার স্কিনে আলাদা একটা গ্লো বা একটা ইয়ুথফুল একটা ব্যাপার চলে আসে। আচ্ছা, যদি বলে, যেটা আমি বলছিলাম একটা ওয়ান স্টপ সলিউশন, সো কেউ যদি চায় একটা গ্লোয়িং স্কিন প্লাস সেই সাথে একটা লম্বা সময় সেটার এফেক্ট থাকবে, তাহলে তারা চাইলে এই ট্রিটমেন্টটা নিতে পারে। জি, অবশ্যই। আচ্ছা, আবার আমরা একটু হেয়ারের দিকে আসি অথবা হেয়ার প্রবলেমের দিকে আসি।
হেয়ার ফল আসলে এখন খুব কমন একটা বিষয় সকলের জন্য। এছাড়াও আরো অনেক ধরনের হেয়ার কনসার্ন কিন্তু আমাদের আছে, যেমন অনেকে ড্রাই স্কাল্প থাকে, ড্যান্ড্রফ থাকে, আবার অনেকে দেখা যায় একটা স্পেসিফিক এরিয়াতে হয়তোবা হেয়ার লস হচ্ছে। সো এইসব অনেক কিছু অনেক মেডিকেল টার্মস থাকে, বাট আপনি কিছুক্ষণ আগে বলছিলেন পিআরপি এবং এক্সিজম থেরাপির কথা। পিআরপি এবং এক্সিজম থেরাপি ছাড়া অ্যাডভান্স কি আর কোনো ট্রিটমেন্ট এসছে কিনা এখন আমাদের হেয়ারের কেয়ার নেওয়ার জন্য? অ্যাডভান্স ট্রিটমেন্ট আসলে এক্সোজোমের পর খুব বেশি কিছু আসেনি। হ্যাঁ, পিআরপির পর এক্সোজোমটাই মেইন, তো এগুলোর আবার বিভিন্ন ভ্যারাইটি আছে। বাট এরপরে আসলে হেয়ার ফল কমানোর জন্য ডিসেম্বর জানুয়ারি মানেই কিন্তু একটু হেয়ার ফল সবার হবে। উইন্টারে মেইন হয় কি যে ড্যান্ড্রাফটা হয়, সো আমরা অনেক সময় খেয়াল করি না, হয়তো ওভারলুক করি, বা হয়তো অনেকে পার্লারও ট্রিটমেন্ট করে, ভাবে যে আমি একটু হেয়ার প্রোটিন এগুলো করলে, অয়েলিং করলে হেয়ার ড্যান্ড্রাফটা চলে যাবে। বাট সবার ড্যান্ড্রাফ কিন্তু একরকম না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যখনই দেখবো যে আমার একটু ইচ করতেছে বা হেয়ার ফল বেড়ে যাচ্ছে, আমাকে তো ইমিডিয়েটলি একজন স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে যে কেন হচ্ছে। অনেক সময় কিন্তু আমরা ভিজা চুল থাকার কারণে হেয়ারে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়, তো ওইটাকে হয়তো অনেকে তো আবার এটাও বলে আপু যে একেবারে ডিরেক্ট আমরা যদি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করি তাহলে সেটারও একটা এফেক্ট চুলে পড়ে। আপু আসলে এটা ব্যালেন্স করতে হবে, মানে আমার অবস্থা বুঝে যে আমি হয়তো ফার্স্টে একটু গরম হেয়ার ড্রায়ার দিয়ে একটু গরম বাতাস দিয়ে পরে আমি একটু ঠান্ডা দিলাম, অ্যান্ড আমার শাওয়ারের টাইমটাও আমাকে ওভাবে একটু ফিক্স করতে হবে যেন আমি একটু হেয়ার ড্রাইটা করতে পারি। বাট হ্যাঁ, ডেফিনেটলি হট এয়ার তো অলওয়েজই হেয়ারের জন্য খারাপ, বাট তারপরও জিনিসটা একটু বুঝে যে ভিজা চুল কিন্তু আরো বেশি খারাপ, চুলের গোড়া নরম হয়ে যায়, কোনটাতে ক্ষতি বেশি সেটা আগে ফাইন্ড আউট করে নিতে হবে। জি, মানে আসলে এটা ডিপেন্ড করে যে আপনার লাইফস্টাইল কিরকম। আমরা যারা বাইরে কাজ করি আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় এটা ব্যালেন্স করা, বিকজ চুল ভিজা থাকেই। সো ওইটার কারণে কিন্তু একটু উইন্টারে আলটিমেটলি হেয়ার ফল হয়। বাট যেই প্রবলেমই হোক সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আইডেন্টিফাই করতে পারি, অবশ্যই আমি ভালো ফল পাবো। আচ্ছা, আরেকটা কথা বলছিলেন আপনি তেল অয়েল ম্যাসাজের একটা বিষয় বলছিলেন, এটা নিয়ে কিন্তু মোটামুটি এখন আমি বেশ কনফিউজ, কারণ অনেকেই বলেন যে অয়েল ম্যাসাজ, আমরা ছোটবেলা থেকেই জানি অয়েল ম্যাসাজটা ইজ গুড ফর আওয়ার স্ক্যাল্প এন্ড হেলথ, কিন্তু অনেকেই আবার বলছে যে অয়েল ম্যাসাজ অ্যাকচুয়ালি খুব একটা বেশি কাজে লাগে না। আবার হয়তো বা অনেকে যাদের বেশি এক্সট্রিম হেয়ার ফল হয় তাদের হয়তো বা আরো এটা ট্রিগার করে হেয়ার ফলটাকে। এটা আসলে কতটুকু সত্যি, বা অয়েল ম্যাসাজের থিওরিটা আসলে কি? ট্রুলি আপু, আপনি যদি বই খাতা দেখে ট্রিটমেন্ট করেন তাহলে আসলে অয়েলের কিন্তু কোনো এফেক্ট আমাদের হেয়ারের উপর নাই। হ্যাঁ, বাট অয়েলের ব্যাপারটা কি যে উইন্টারে যেটা হয় যে ড্রাইনেস কমানোর জন্য তো সবসময় অয়েলি সাবস্টেন্সের ছাড়া তো আর উপায় নাই। সো সেটার ক্ষেত্রে হয় কি, আপনি যদি চুলে একটু ওভারনাইট না দেন, আপনি 1 আওয়ার 2 আওয়ার যদি একটু তেল দিয়ে রাখেন, এরপর শ্যাম্পু করে ফেলেন, চুল একটা স্মুথনেস থাকে বা শাইন থাকে, কিন্তু নট নেসেসারি যে অয়েল আপনার চুল পড়া কমাবে। হ্যাঁ, সো চুল পড়ার সাথে অয়েলের আসলে সম্পর্ক নাই, কানেকশন নাই না। আচ্ছা, আর হেয়ার অয়েল নিয়ে অথবা হেয়ারের যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বললাম। অনেকের আছে অ্যালোপেশিয়া হয়, এবং অ্যালোপেশিয়াটা যদি আমি ভুল না করি মোটামুটি জেনেটিক অ্যালোপেশিয়া হয়। সো সেটা কি আসলে রিভার্স করা সম্ভব অ্যালোপেশিয়াটাকে? আপু আসলে অ্যালোপেশিয়া একটা ব্রড টার্ম, চুল পড়াটাকেই আসলে অ্যালোপেশিয়া বলে মেডিকেল টার্মে। সো এটার আসলে অনেক ভ্যারাইটি থাকে। আপনি যেটা বললেন জেনেটিক, ওটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। যে দেখা যায় যে আমার যদি ফ্যামিলিতে একটু টাকের প্রবণতা থাকে, ছেলে বা মেয়ে দুই দলের ক্ষেত্রে চুলটা একটু আর্লি পড়ে, ছেলেদের ফুল হয়তো টাক হয়, মেয়েদের ওভারঅল একটা ডিফিউজ অ্যালোপেশিয়া হয়, এটা একটা ব্যাপার। আর আরেকটা আছে অ্যালোপেশিয়া এরিয়েটা, ওইটা কি যে হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার স্ক্যাল্পে, ইভেন কি ওটা আসলে দাড়িতেও হয়, ইভেন কি ছেলেদের চেস্টের লোমেও পর্যন্ত হয়, হেয়ারেও পর্যন্ত হয়, একটা নির্দিষ্ট জায়গাতে চুল নাই। এখন অনেকে ভয় পেয়ে যায় যে আমার ওই জায়গার চুল কি তেলাপোকা খেয়ে ফেলছে না কিছু, মানে এটা নিয়ে রীতিমতো পেশেন্টদেরকে বোঝানোটা আমাদের একটু কঠিন হয়ে যায়। তেলাপোকা খাওয়া বলতে কোনো টার্ম নাই, আপনি ভালো মতো ঘুমিয়েছেন, তেলাপোকা এতই চুল খেয়ে ফেললো আপনি টের পেলেন না, কিন্তু পেশেন্ট সেটা মানতে চায় না। সো হয় কি, ওইটা কোনো একটা কারণে ওই এরিয়াতে
হেয়ার ফলিকলগুলো হেয়ার তৈরি করা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে আপু, এটার আসলে কোনো আনসার নাই। কিছু কজ থাকে, অনেক থাইরয়েডের প্রবলেম বা এরকম থাকলে হতে পারে, বিভিন্ন ডিফিশিয়েন্সি, হ্যাঁ ডেফিসিয়েন্সির জন্য হয়। বাট এই দুইটা ক্ষেত্রেই আসলে আমাকে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্কিন স্পেশালিস্টের কাছে যেতে হবে। হ্যাঁ, সাপ্লিমেন্টস আছে, পিআরপিতে যেতে পারি, অনেক সময় কিছু স্টেরয়েড ইনজেকশন আমরা দেই। এটা আসলে পেশেন্টের এইজ বুঝে ট্রিটমেন্টটা আমাদের অ্যাডভাইস। আমরা সাপ্লিমেন্টস নিয়ে আপু কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছে, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনার যা জানবার অথবা যা প্রবলেম সেটা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি লালমাটিয়া থেকে মালিহা বলছি। আপনাদের দুজনকে দেখি ভীষণ ভালো লাগছে, প্রেজেন্টার আপনাকেও খুব সুন্দর লাগছে, সেই সাথে আমাদের ডাক্তার আপাকেও খুব ভালো লাগছে। শুভ সন্ধ্যা। আমরা একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে আসলে এখন তো আমাদের বিয়ে শাদীর সিজন, আমাদের প্রচন্ড স্কিনের উপর একটা স্ট্রিম রুলার চলে, যে অলওয়েজ আমাদের সাজতে হয়। আর তাছাড়া আমরা যারা আপনাদের মতো মিডিয়াতে কাজ করি, আমাদেরও কিন্তু এভরিডে মেকআপ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আসলে ত্বকটাকে সুস্থ কিভাবে রাখবো? ডাক্তার আপা বলেছেন ঘুমের কথা, আমি প্রথম থেকে অনুষ্ঠানটা দেখছি, খুবই ভালো লাগলো শুনে। কিন্তু এটা তো বলবেন যে আসলে আমরা কি করে ভালো থাকবো, স্কিন, নখ, তারপর চুল, মানে একদম পা থেকে মাথা পর্যন্ত কিভাবে ভালো থাকবো? আর সে সাথে তো অবশ্যই আপা বলেছেন যে হেলদি খাবার, হেলদি ঘুম। আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, একটা সিক্রেট প্রশ্ন, যে ডাক্তাররা কিভাবে ভালো থাকে এই শীতে? এই যে যারা সৌন্দর্য বিষয়ক ডাক্তার আছেন, তারা নিজেরা কিভাবে যত্ন করে, তাদের এটা সিক্রেটটা কিন্তু আমাদের আজকে বলতে হবে। আচ্ছা, তাদের সিক্রেটটা। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনি বেশ সুন্দর কথা বলেছেন, প্রশংসাও করেছেন, আমাদের এর জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আগে আপু আপনার সিক্রেটটা জানতে চেয়েছি, আগে যদি সিক্রেটটা আমরা জানতাম। আসলে আপু সিক্রেটের কিছু নাই, এটাই যে মানে রেগুলারিটিস, লাইফ মানে রেগুলারিটিসে থাকতে হবে। যত আপনি রেগুলার খাওয়া, ঘুম, যেটা আসলে আমরা সবাই জানি যে আমাকে প্রপার যে ব্যালেন্স ডায়েট, হ্যাঁ, যে সকালে যে প্রপার ব্রেকফাস্ট, লাঞ্চ, এখন যেটা আসলে খুব ট্রেন্ড চলতেছে, সবাই ডেইলি একটা মিল খায়, এই যে ব্যাপারগুলা, হ্যাঁ, এটাতে হয়তো আপু যে মানে একটা যুগ থাকে, এখন সবাই এসব নিয়ে অনেক কথাবার্তা বলে, বাট সাময়িক হয়তো আপু আপনি ওয়েট লুজ করতে পারেন, কিন্তু একটা ডেফিসিয়েন্সির জন্য প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনার মানে শরীরে দরকার আছে। আপনি হয়তো একদম রাইস কাট ডাউন করলেন, হ্যাঁ, বা হয়তো আপনি সব ধরনের কার্বোহাইড্রেট কাট ডাউন করলেন, আপনি অনেক স্লিম ডাউন করলেন, কিন্তু ওইটার সাথে সাথে কিন্তু আপনি অনেকগুলো নিউট্রিশনও হারিয়ে ফেললেন। সো ইন দ্য লং রান আপনি স্লিম হয়তো ঠিকই হচ্ছেন, কিন্তু ওই এফেক্টগুলোকে কিন্তু আপনি আর ব্যাক করতে পারছেন না। মানে আপনার হেয়ার ফলিকল যে দুর্বলটা হয়ে গেল ওই 3 মাস বা 6 মাস, ওটা কিন্তু আলটিমেটলি পার্মানেন্ট হয়ে যায়। আর এটা তো আমরা সবাই ফিল করি যে একটা এজের পর আমাদের আগের মতো নখ আর লম্বা হয় না, আইব্রোটা একটু পাতলা হয়ে যায়। এটা কিন্তু বাস্তবতা আপু, সেটা আপনি যেই প্রফেশনেই থাকেন বা যাই করেন, হ্যাঁ। সো এটা একটা ব্যাপার যে সময়ের কাজ সময় করা বা সময়ের খাবার সময় খাওয়া, অ্যান্ড প্রপারলি বুঝে খাওয়া। হ্যাঁ, একটু সচেতন থাকতে হবে, সেটা ঠিক আছে। আর ঘুম, আমি রাতের ঘুমটা যেন আমার একদম প্রপারলি হয়, যেটা আসলে আমাদের ক্ষেত্রে টাফ হয়ে যায়, বিকজ এখন আমরা অনেক বেশি ডিভাইস নিয়ে থাকি এবং সে সাথে আরো বোধহয় অনেক কিছু মেকানিজম এখানে থাকে, স্ট্রেসের একটা বিষয় থাকে। হ্যাঁ, ট্রু। ঘুমটা এখন আমার মনে হয় ঘুমটা ইদানিং সকলের জন্য অনেক বেশি একটা চ্যালেঞ্জ, অনেক বেশি। হ্যাঁ, পরদিন সকালে উঠে মানে এই লাইফটা আবার শুরু করা, দিনটা শুরু করা, এই টেনশনগুলো কিন্তু এখন আমাদের মাঝখানে অনেক চলে, এবং এই টেনশনগুলোই আসলে একটু রিলিজ করতে মানে যতটা বেশি আর কি ফ্রি থাকা যায় এবং যতটা প্রপার রুটিনে থাকা যায়। সাথে তো আসলে স্কিন কেয়ার, তো যেটা বেসিক স্কিন কেয়ার, যেমন এখন উইন্টার, এটাই স্বাভাবিক যে আমাকে একটু মাইল্ড কোনো ফেস ওয়াশ চুজ করতে হবে, হ্যাঁ, একটু জেল বেস বা একটু ফোম বেস, স্ক্রাবটা অ্যাভয়েড করতে হবে আপাতত। তারপরে ময়শ্চারাইজারটা একটু সামারের থেকে এখন আমাকে একটু থিক কিছু দিতে হবে, হ্যাঁ, যেন একটু স্কিনটা আমার অয়েলি থাকে, তাতে করে আমার রিঙ্কলসটা দেরিতে আসবে, একটু ইয়াঙ্গার লুকটা থাকবে, এই তো এই জিনিসগুলো। আচ্ছা, একটা সাপ্লিমেন্টের কথা আমরা বলেই যাচ্ছি কখন থেকে, যে সাপ্লিমেন্টসের দরকার হয় কিছু স্পেসিফিক কনসার্নের জন্য আমাদের, এবং আপুও জানতে চাচ্ছিলেন যে অনেক সময় দেখা যায় যে ফুড থেকে আমাদের প্রপার নিউট্রিশনটা আসছে না, এবং আপনি বললেন যে একটা বয়সের পরে গিয়ে কিন্তু দেখা যায় যে আমাদের নখ তেমন আর বাড়ছে না, চুল তেমন আর প্রপার হেলদি থাকছে না। সো মোটামুটি একটা এইজের পরে, অথবা আমরা যদি বলি আফটার 30, মেয়েদের জন্য বা ওয়েমেনদের জন্য বেসিক কি কি সাপ্লিমেন্টস গুলো নেওয়া উচিত তাদের ভালো থাকবার জন্য ওভারঅল?
আপু এটা মেইন হচ্ছে যে আমাকে তো ফার্স্টে একটা ওভারঅল টেস্টের দরকার আছে, হ্যাঁ, অ্যানালাইসিস করার দরকার আছে যে সবার তো একরকম লাইফস্টাইল না বা সবার হেলথ ইস্যু একরকম না। তো ফার্স্টে যেটা বেসিক আপনি ফিমেল হরমোনগুলো একটু টেস্ট করে দেখবো আমরা, হ্যাঁ, যে কি কি কোথাও আমার কোনো ডেফিসিয়েন্সি আছে কি না। আর একটা সার্টেন এজের পর কিন্তু আপু একটু থাইরয়েডের প্রবলেম অনেকের দেখা যায়, অ্যান্ড ভিটামিন ডি একটা অনেক বড় ব্যাপার, যে আমরা যারা একদম ইনডোর অ্যাক্টিভিটিস করি, কাজ করি, আমাদের কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। হিমোগ্লোবিন একটা ফ্যাক্টর, বিকজ সবার যেহেতু মেয়েদের একটা আমাদের মান্থলি একটা ব্লাড ফ্লোর ব্যাপার আছে, সো সেটার কারণে কিন্তু হিমোগ্লোবিন অনেকের অনেক কম থাকে, হ্যাঁ, হয়তো আমরা জানিও না, ম্যাক্সিমাম উইমেনদের হিমোগ্লোবিনের কম প্রবলেম থাকে, হ্যাঁ, আমরা হয়তো তো পাত্তা দেই না, ভাবি যে আচ্ছা অনেক কাজ করতেছি, টায়ার্ড লাগছে, কিন্তু ওইদিকে কিন্তু আমার হিমোগ্লোবিনটা লো হয়ে আছে। সো এই জিনিসগুলো ফার্স্টে আমাকে সর্ট আউট করতে হবে, তারপরে ওই রিলেটেড ডক্টর দেখিয়ে আসলে সাপ্লিমেন্টটা খাওয়া উচিত। আমরা কিন্তু যেটা করি যে সবাই ফিশ অয়েল খাচ্ছে আমিও খাচ্ছি, সবাই কোলাজেন খাচ্ছে আমিও খাচ্ছি, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা কিন্তু বায়োটিন বলে সবকিছুই আপনি দেখবেন সবাই বলে যে আমাকে ও বলছে, এ বলছে, আমাকে আমার নেইবার বলছে, আমাকে জিমের ইনস্ট্রাক্টর বলছে, বাট আসলে আমাকে আগে আমাকে সর্ট আউট করতে হবে যে কোন জিনিসটা আমার দরকার, তারপরে সেই সাপ্লিমেন্টটা অতদিনই খাওয়া ঠিক। খুব বেশি খেলেও কিন্তু আবার প্রবলেম। সাপোজ এখন হেয়ারের জন্য আপনি যদি খুব বেশি বায়োটিন খান, আপনার কিন্তু আবার ফেশিয়াল হেয়ার বেড়ে যাবে। ফেশিয়াল হেয়ার বেড়ে গেলে অ্যাজ আ ফিমেল ওটাও তো আমার কাছে আবার খারাপ লাগবে, হ্যাঁ, বাট ছেলেদের ক্ষেত্রে কিন্তু আবার ব্যাপারটা তা না, ওদের যদি একটু ফেশিয়াল হেয়ার বাড়ে, একটু ঘন দাড়ি হয়, ছেলেরা আরো খুশি। সো এই জিনিসগুলো আসলে আমাকে প্রপার ইনভেস্টিগেশন করেই ডক্টরই এটা আসলে ডিসাইড করবে। অবশ্যই, এবং সাপ্লিমেন্ট স্টার্ট করার ক্ষেত্রে অবশ্যই একজন প্রপার ডক্টরের কাছে কনসাল্ট করে তারপরে করা উচিত। আচ্ছা, এবার আমরা একটু সৌন্দর্য বিষয়ক, সবই সৌন্দর্য বিষয়ক, কিন্তু একদম লাইক এক্সট্রিম সৌন্দর্য বিষয়ক কিছু কথায় আসি। মেয়েদের না, ছেলেদেরও এখন এই কনসার্নটা আছে। দেখা যায় যে ওয়েট যেমনই হোক না কেন, মুখটা একটু হয়তো বা পাফি থাকে অথবা মুখটা একটু ফুল থাকে, যার কারণে হয়তো বা স্পেশালি যারা ক্যামেরার সামনে কাজ করে তাদেরকে কিছু মোটা দেখায়। তারা কিন্তু চায় একটা শেপ ফেস, বা অ্যাটলিস্ট ফেসটা একটা শেপে থাকুক। সো শেপ ফেসের জন্য এখন আসলে অ্যাডভান্স কি আছে? আপু এখন অ্যাকচুয়ালি বোটক্স, ফিলার বা থ্রেড এগুলোর সাথে সাথে কিন্তু অনেক ধরনের ফ্যাট কমানোর ডিভাইসও আসছে, হ্যাঁ, যেটাতে আপনি ফেসটা একটু টোন করতে পারেন, একটু লিফটেড করতে পারেন। সো এগুলোর আসলে প্রপার একটা এজ থাকে, হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনার ওভারঅল বডি ওয়েটের উপরেও, কিন্তু সবার বডি স্ট্রাকচার কিন্তু এক না। আপনি ওভারঅল যদি ওয়েটটা না কমান, হ্যাঁ, বা প্রপার এক্সারসাইজ, ফুডস এগুলোর দিকে লক্ষ্য না করেন, তাহলে কিন্তু শুধু কোনো ডিভাইস বা কোনো থ্রেড লিফটিং এগুলোর মাধ্যমে ফেসের শেপ খুব বেশি চেঞ্জ হওয়ার সুযোগ নাই। সো ওই ক্ষেত্রেও এটাই যে আমাকে আগে ওভারঅল ফ্যাট লুজের দিকে, কিন্তু সেটা প্রপার ওয়েতে, অবশ্যই সেটা ডায়েটিশিয়ানের পরামর্শ বা এক্সারসাইজের মাধ্যমে। এমন না যে এখন যেমন অনেক ধরনের ইনজেকশনস, যেহেতু আপনি এই কথাটা আনলেন, এর সাথে আমি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে একটা মেডিসিনই আমি বলবো, যেটা এখন বেশ সকলের কাছে পরিচিত, নেগেটিভ বাট সিক্রেট আর কি, সেটা হচ্ছে ওজেম্পিক। ওজেম্পিক অনেকেই এখন একটা শর্টকাট ওয়েতে ইউজ করছে টু লুজ দেয়ার ওয়েট অর একটু স্লিম হওয়ার জন্য। সো এইটার সাইড এফেক্ট লং রানে আমাদের ভিতরের অর্গানসে তো আছেই, বাট আমাদের স্কিন, হেয়ার এন্ড আমাদের বিউটিতে আসলে কিভাবে এটার এফেক্টটা পড়ে? আপু এইটা নিয়ে তো আসলে কথা বলতেই হবে, কারণ এখন ট্রুলি আমার মনে হয় লাস্ট 6 months to 1 year যত পেশেন্ট পাই, হ্যাঁ, স্কিন হেয়ারের প্রবলেম, 50% পেশেন্টের ব্যাপারই হচ্ছে যে 3 months আগে, 6 months আগে আমি এরকম 3 মাসে 20 কেজি ওজন কমায় ফেলছি, এ ধরনের বিভিন্ন ধরনের ইনজেকশন নিয়ে বা পিলস খেয়ে এখন আমার এই অবস্থা, এখন আমি রীতিমতো ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছি। সো এরকম পেশেন্ট এখন 50% পাচ্ছে আপু। তো জিজ্ঞেস করলে, ইভেন কি জিজ্ঞেস করতেও হয় না, চেহারা দেখেই আমরা বলে দিতে পারি যে আচ্ছা একদম, যে একদম ফার্স্ট কথাতেই থাকে যে আপু আপনি কি 6 মাস আগে এই ধরনের ইনজেকশন, 3 মাস, হ্যাঁ, রোগীর কথা হচ্ছে হ্যাঁ। তারপর থেকে আমার ইনজেকশন গুলো কি তারা কোনো ধরনের কারো কনসালটেন্সি ছাড়াই নিয়ে থাকে কিনা? অবশ্যই, হ্যাঁ, কারণ হার্মফুল বা অবশ্যই হার্মফুল হয়। কি দেখা যাচ্ছে যে আমাদের দেশে মেডিসিনের ডক্টররা বা আমাদের যারা থাইরয়েড স্পেশালিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্ট যারা, ওনারা কিন্তু আসলে এই ইনজেকশনটা
প্রপার ডোজে প্রেসক্রাইব করছে ওই পেশেন্টের ওয়েট কমানোর জন্য, বিকজ হয়তো ফ্যাটি লিভার আছে, তার ডায়াবেটিস আনকন্ট্রোল, কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, তার ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, ওইটা চিন্তা করে আমাদের ডক্টররা কিন্তু ওইটা বুঝে তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওজেম্পিক বা এই ধরনের ওষুধগুলো দিচ্ছে। কিন্তু হয় কি, আপনি যখন দেখতেছেন যে আপনার বোন এভাবে করে ওয়েট কমিয়েছে, আপনার ফ্রেন্ডস এভাবে ওয়েট কমিয়েছে, আপনি ওই প্রেসক্রিপশন দেখে ওই ডোজে আপনি একই জিনিস নিচ্ছেন, ওয়েট তো আপনি কমায় ফেলছেন, কিন্তু ইন্টারনাল এফেক্টের সাথে সাথে হেয়ার চুলের অবস্থা আপনার একদম খারাপ হয়ে যায় এবং পার্মানেন্ট আসলে তখন কিন্তু একটা ড্যামেজ হয়ে যায়। একবার আপনার মুখে এভাবে ফ্যাট সরে গেলে যে রিঙ্কলসটা পড়ে, আপনি যতই বোটক্স ফিলার যাই বলেন, এই জিনিসগুলো কিন্তু সেই আগের সৌন্দর্য আর ফেরত আসে না, যতই কনসিল করার চেষ্টা হোক না না, কেন না। আগের সেই বিষয়টা আর না। আসে এবং না। আপনার প্রচুর দেখা যায় যে এই ধরনের ইনজেকশন দিলে আপনার ক্ষুধা লাগে না, বমির একটা ভাব রুচিটা থাকে। নষ্ট করে দেয়। হ্যাঁ, তো আপনি কিন্তু খারাপ খাবারের সাথে, খারাপ খাবার বলতে আমি সাপোজ ফ্যাটি খাবারের কথাই বলছি, আপনি কিন্তু ভালো খাবারগুলো আর নিচ্ছেন না। সাপোজ আপনি মাছ খেতে পারতেছেন না, তখন পেশেন্টরা বলে যে আমার গন্ধ লাগে, আমার এই সেই। সো তাতে হচ্ছে কি যে আপনি তো আসল পুষ্টিটা কাট ডাউন করে ফেলতেছেন। এটা কি নর্মাল না যে আপনার চুল, হেয়ার অ্যান্ড চুল বা স্কিনে, নখে এফেক্ট পড়বে? সো এই ধরনের পেশেন্ট এখন প্রচুর পাচ্ছি। আমার মনে হয় যে ওভারঅল আমাদের একটু সচেতন হওয়া উচিত। সচেতন হওয়া উচিত এবং আমার মনে হয় তার জন্য আসলে অনেক বেশি কথাও বলা উচিত, এই জিনিসগুলো একদম। জানানো উচিত যে জি, আসলে জি, জি, true। এটার এফেক্টটা লং রানের জন্য খুবই খারাপ। জি। আচ্ছা, তো যেহেতু ওয়েট লস অথবা কি বলে এটাকে, আমরা ফেস লস, ফেসের ফ্যাট লস এগুলো নিয়ে কথা বলছি, তার সাথে আরেকটা কনসার্ন কিন্তু আমার মনে হয় যে এখন যেহেতু আপনি ঘুমের কথাটা বারবারই বলছেন এবং স্ট্রেস রিডিউস করা বা ম্যানেজ করার কথা বলছেন, এই রিলেটেড আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ডার্ক সার্কেল। ডার্ক সার্কেলের সমস্যা আগে মনে হতো শুধুমাত্র হয়তো মেয়েদেরই থাকে, বাট এখন কিন্তু ছেলে মেয়ে বোথ সবারই কনসার্ন ডার্ক সার্কেলটা। সো ডার্ক সার্কেল আসলে রিমুভ করার পার্মানেন্ট কোনো চিকিৎসা আছে কিনা? আপু, ডার্ক সার্কেল যেটা, এটা প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে ফেসের স্ট্রাকচারের উপর কিন্তু ডার্ক সার্কেলটা অনেকটা ডিপেন্ড করে। মানে অনেকে দেখবেন যে ছোট বাচ্চা বলতে 12-14 বছর বয়স, কিন্তু তারপরও চোখের নিচটা একটু গর্ত। সো ওটা না আমাদের মানে ফেশিয়াল যে স্ট্রাকচারটা, আমাদের বনি যে স্ট্রাকচারটা, দেখা যায় চোখের নিচটা একটু গর্ত টাইপের থাকে। ওই ডার্ক সার্কেলগুলো আসলে পুরাপুরি যাওয়া একটু টাফ। মানে একটা অল্প বয়সের বাচ্চার, তার তো লাইফে আর কোনো আমাদের মতো স্ট্রেস নাই, তো কেন ডার্ক সার্কেল হবে? ওর স্ট্রাকচারটাই ওরকম। আর যেটা আসলে বয়সের সাথে সাথে আমাদের হয়, ঘুমের ব্যাপার তো আছেই, সেটার সাথে টেনশন বা স্ট্রেস, এগুলো একটা ফ্যাক্টর যে কারণে আমাদের ডার্ক সার্কেল হয়। আর এইটা আসলে একদম 100% রিমুভ করা একটু কঠিন। ডেফিনেটলি আপনার ফুড হ্যাবিট, ঘুম থাকবে। তো এখন আবার অনেক কিন্তু অ্যাডভান্স ট্রিটমেন্ট আসছে। প্রথমে আমি বলবো কেমিক্যাল পিলিংয়ের কথা। আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল পিল আছে, সো এইটা মান্থলি একবার করে করলে অনেকখানি কিন্তু কমে। তাছাড়া আপু, এটা ডিপেন্ড করবে যে তার ডার্ক সার্কেলটা কতটুকু বেশি বা তার স্কিন কালারটা কেমন। খুব বেশি পিলিং করলেও তো আবার আপনার দেখা যাবে বেশি পিগমেন্টেশন চলে যাচ্ছে। সো অ্যাটলিস্ট 3 to 4 সেশন আপু ওভারঅল আমাদের বাঙালি গায়ের রঙে লাগে, 3 to 4 সেশন মিনিমাম। আর তাছাড়াও ফ্র্যাকশনাল লেজার এখন আছে, ফ্র্যাকশনাল লেজারেও কিন্তু আপনার অনেকখানি ডার্ক সার্কেল কমে। আর এটার সাথে সাথে আমরা তো ডক্টররা বিভিন্ন ধরনের আই ক্রিম বা আই জেল এখন অনেক ভালো পাওয়া যায় বাংলাদেশে, এগুলো আমরা সাজেস্ট করি। তো ওভারঅল অ্যাটলিস্ট 70 to 80% এখন কিওর করা যায়। আচ্ছা, মানে ডার্ক সার্কেলের আসলে চিকিৎসা বা সলিউশন আছে মোটামুটি, এবং তারপরেও সেই জিনিসটাকে আসলে একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, আমাকে মেইনটেইন করতে হবে, আমাকে ওই ক্ষেত্রে ঘুমের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যেন ফার্দার আবার না হয়। আচ্ছা, লিপের বিষয়টাতে আসি। লিপেও কিন্তু মোটামুটি অলমোস্ট অনেকের কমপ্লেইন থাকে যে আমার লিপটা বেশি পিগমেন্টেড, অথবা দেখা যায় যে লিপে একটা সানবার্ন চলে আসে। অনেকেই আবার দেখা যায় অনেক বেশি লিপস্টিক ইউজ করার কারণে একটা পিগমেন্টেশন আসে। আবার অনেকেরই কি বলে কমপ্লেইন থাকে যে লিপটা আসলে প্লাম্পি না বা ফুলার না। সো সেই ক্ষেত্রে এই লিপের এই কনসার্নগুলো দূর করবার জন্য কি কি ট্রিটমেন্ট আছে? হ্যাঁ আপু, আর লিপে যেটা যে আমাদের ঠোঁটটা যেহেতু আমাদের আসলে মুখ থেকে একটু আগানো, মানে একটু যেহেতু সামনে, সো আমাদের কিন্তু সূর্যের আলোটা ফার্স্টে লিপেই পড়ে। সো এই জন্য লিপটা কিন্তু একটু ডার্ক ইজিলি হয়। একটু আপনি কোথাও ঘুরতে বেড়াতে গেলেই দেখবেন যে ঠোঁট কালো মনে হচ্ছে। আপু, সেটা যে ঠোঁট যদি কালো হয়, সেম ব্যাপার, এটার জন্য পিলিং আছে।
পিলিং এর মাধ্যমে অনেকটা হালকা করা যায়। ফ্র্যাকশনাল লেজার আছে, সেটাতেও অনেক হালকা করা যায়। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু লিপ ফিলারও এখানে আনতে পারি। লিপ ফিলার প্লাস লিপ বুস্টারও এখন পাওয়া যায়। সো এটাতে যেটা হয় কি যে আমরা হয়তো সামান্য একটু ফিলার ইনজেক্ট করলে বা একটু বুস্টার দিলে লিপটা একটু ফুলারও দেখা যায়, প্লাস অবশ্যই যদি একটু ফুলার হয় কালার তো একটু লাইট দেখা যাবে। সো এই সবগুলো কম্বাইনলি কিন্তু আমরা লিপের এই ডার্কনেসটা দূর করতে পারি। আচ্ছা, ধন্যবাদ অনেক আপু আপনাকে। আবার আমি একটু ফেস শেপিং এর দিকে চলে আসি। থ্রেড লিফটটা এখন মোটামুটি বেশ পপুলার আমাদের দেশে এবং অনেকেই এটাকে নিচ্ছেন, বিকজ আমার কাছে মনে হয় যে বোটক্স অ্যান্ড ফিলার বা বাকি যে ট্রিটমেন্টস গুলো আছে সেগুলো থেকে বোধহয় একটু একটা লং স্টে করে। আচ্ছা, তো মেইনলি থ্রেড লিফটিংটা আমাদের ফেসে কিভাবে কাজ করে শেপিং এর ক্ষেত্রে? দেখেন, থ্রেড লিফটের ব্যাপারটা কি, এটা আমি যদি একদম সিম্পলি বলি, হ্যাঁ, যে আমাদের মাসেলটাকে টান টান করে, ব্যাপারটা তাই। সো থ্রেড লিফটের ব্যাপার যে আমরা এটা স্কিনের নিচে, থ্রেড মানে তো আমরা বুঝতেই পারি একটু সুতা টাইপের একটা জিনিস। সো ওটা দিয়ে আমরা আমাদের মাসেলটা টান টান করে, আমাদের তো বয়সের সাথে সাথে কিছুটা তো আমরা কথা বলছি, হাসতেছি, আমাদের মাসেল ওয়ার্ক করছে। তো যেহেতু মাসেল ওয়ার্ক করে, সো ওর স্ট্রেংথটা বা ওর যে শক্ত ব্যাপারটা এটা তো আস্তে আস্তে লুজ হয়। সো লিফটিংয়ের মাধ্যমে আমরা এই টানটা করলে হয় কি যে আমাদের এইজ স্বাভাবিকভাবেই কম দেখা যাবে, বিকজ যত বয়স বাড়তেছে মাসেল লুজ হচ্ছে অ্যান্ড এভরিডে ওটা কন্ট্রাক্ট করতেছে, লুজটা আরও হচ্ছে। সো আমরা লিফটের মাধ্যমে এই জিনিসটাকে সলিউশনে আনতে পারি। আচ্ছা, এটার যে রেজাল্টটা সেটা আসলে কতদিন থাকে? আপু, থ্রেড লিফটের আসলে অনেক ধরনের ভ্যারাইটি আছে। সো 3 to 6 months আমি বলবো। হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে কোন এরিয়াতে আপনি করছেন। অ্যান্ড এইটার ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে পেশেন্টের বয়স। আপনি কোন বয়সে করছেন সেটাও কিন্তু একটা ব্যাপার। মানে একটা এজের পর যখন মাসেলটা আপনার বেশি লুজ হয়ে যাচ্ছে সেটা, বা স্কিনটা লুজ হয়ে যাচ্ছে, ওইটা তো একটু লঞ্জিভিটিটা তো একটু কম থাকবেই, একটু কম বয়সে আর একটু বেশি থাকবে। আচ্ছা, আমাদের আরেকটা বেশ কনসার্ন বা সবাই আসলে মোরালেস চায় আর একটু ফর্সা হতে, জি, স্কিন টোনটাকে আর একটু লাইট করতে, এবং তার জন্য বিভিন্ন ধরনের রং ফর্সাকারী ক্রিম তো আমরা দেখি, যেহেতু এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অনেক বেশি আমাদের কাছে অ্যাভেলেবল। সেটা ছাড়াও আরেকটা ট্রিটমেন্টের নাম বেশ জনপ্রিয়, সেটা হচ্ছে গ্লুটাথায়ন। গ্লুটাথায়নের আসলে বেনিফিট গুলো কি কি, বা এটা কি অ্যাকচুয়ালি কাজ করে কিনা আমাদের শেড লাইটেনিং এর? আপু, গ্লুটাথিয়ন আসলে বেসিক্যালি একটা অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, এটা আসলে আমাদের ওভারঅল হেলথের ওয়েলবিইংয়ের জন্যই আবিষ্কার হয়েছে। হ্যাঁ, সো গ্লুটাথিয়নে খুব বেশি রং ফর্সা করে এই জিনিসটা আসলে একটা ভুল ধারণা। হ্যাঁ, গ্লুটাথিয়ন আপনার ওভারঅল ওয়েলবিইংয়ের জন্য কাজ করবে। এটা গ্লুটাথিয়ন আপনি তো আইভি মানে স্যালাইনের মতো তো নেওয়া যায়, অ্যান্ড সেটা আপনি 2 weeks-এ একবার বা 1 month-এ একবার, অনেকে আরও ফ্রিকুয়েন্টলি নেয়। সো গ্লুটাথিয়নটা আমি যদি একদম ডিরেক্ট বলি, এটা আসলে একটা ভিটামিন সাপোজ। সো এটাতে আপনার এনার্জি ফিল হয়, হ্যাঁ, আপনার একটু টায়ার্ডনেস কমে। আপনি জাস্ট যদি কমন সেন্স দিয়ে চিন্তা করেন যে আপনি যদি যেদিন খুব ভালো ঘুম হয়েছে, খুব হাসি খুশি, আপনি এনার্জেটিক, আপনাকে সবাই বলবে যে আজকে আপনাকে খুব সুন্দর লাগছে, মানে হচ্ছে হয়তো আপনাকে একটু ব্রাইট লাগছে। সো গ্লুটাথিয়ন আপনি নিলে যেটা হয় যে ওভারঅল যেহেতু আপনার টায়ার্ডনেস কমে যায়, আপনার স্কিনে ব্রাইটনেস কিছুটা হলেও আসে। বাট এটা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করবে যে আপনার স্কিন টোনটা কেমন। আপনি যদি এমনিতেও ব্রাইট হন, গ্লুটাথিয়নে খুব বেশি পার্থক্য তো আপনার বুঝতে পারার কথা না। হ্যাঁ, বাট হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা তো আসলে একটু যদি গায়ের রং একটু শ্যামলা হয়, এটাকে আমরা মনে করি অসুন্দর। এটা আমাদের একটা চরম ভুল ধারণা, আমাদের জাজমেন্টের যেই। হ্যাঁ, আমরা ফর্সা কালোকে সুন্দর অসুন্দরে ভাগ করি। সো দেখা যায় কি যে যাদের স্কিন একটু ডার্ক, গ্লুটাথিয়ন মান্থলি নিলে কিছুটা হলেও 1-2 শেড কিন্তু একটু ব্রাইট হয়। তো সেটার ক্ষেত্রে পেশেন্টের স্যাটিসফ্যাকশনটা ভালো থাকে, পেশেন্ট ফিল করে যে সে বেশ ফর্সা হয়ে গিয়েছে। বাট হ্যাঁ, অবশ্যই এফেক্ট আছে, কিন্তু গ্লুটাথিয়ন ওভারঅল ওয়েলবিইংয়ের জন্য ভালো, আমাদের ফুল বডি ভালো রাখার জন্য ভালো। স্পেসিফিক এই কাজটা হয়তো বা এত বেশি গ্লুটাথায়ন করে না। আচ্ছা, তো অনেকেই কিন্তু কোলাজেন এন্ড গ্লুটাথায়ন এগুলো সাপ্লিমেন্টস নেয়, এটা কি আসলে কাজ করে কিনা? আপু, যেটা ওরাল কোলাজেনও পাওয়া যায়, ওরাল গ্লুটাথিয়ন ট্যাবলেটও কিন্তু পাওয়া যায়। সো এটাতে কিছুটা তো কাজ করে, হ্যাঁ, কিন্তু আসলে ওরাল খুব বেশি অ্যাবজর্পশন হয় তা কিন্তু না। যদি গ্লুটাথিয়ন কেউ নিতে চায় তাহলে ডিরেক্ট আইভি নেয়াই ভালো। আই মিন, যেভাবে করে আমরা স্যালাইন নেই ওভাবে করে নেয়াই বেটার রেজাল্ট পাওয়া যায়, যেটা আসলে ব্লাডের সাথে একবারে চলে যাচ্ছে, আপনার ওভারঅল বডিতে অ্যাবজর্পশনটা ভালো হচ্ছে।
ধন্যবাদ আপু। আচ্ছা, হুডেড আইস অথবা হয়তোবা আইলিডটা একটু ড্রুপি হয়ে যায়, এটা নিয়ে অনেকের অনেক টেনশন থাকে এবং অনেকে হয়তোবা সার্জারি করতে চায় না। সো এটা সলিউশন কি আছে? আপু এটা আসলে মেডিসিন দিয়ে কোনো সলিউশন নাই, হ্যাঁ, এটা লিফটিং, হ্যাঁ, বা সার্জারি, এটাই আসলে ওয়ার্ল্ড ওয়াইডই একমাত্র চিকিৎসা। কিন্তু মেডিসিন দিয়ে বা কোনো ডিভাইসের মাধ্যমে আপনি হুডেড আইসটা ঠিক করবেন এমন কোনো কিছু আসলে নাই। আচ্ছা, মানে যদি করতে হয় মোটামুটি পার্মানেন্ট হ্যাঁ, আপনাকে পার্মানেন্টলি এটার জন্য এক ডিরেক্ট অপারেশনই করতে হবে। আই মিন এটার যে সার্জারি সেটাই আপনাকে করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ট্রিটমেন্ট আমরা এমন দেখি, হয়তোবা ইনজেক্টেবল ট্রিটমেন্টস অথবা আরও বিউটি রিলেটেড আরও যেই ট্রিটমেন্টগুলো অথবা যে সার্ভিসগুলো রয়েছে, আগে আমরা খুব চিন্তা ভাবনা করে ডক্টরের কাছে গিয়ে করতেও ভয় পেতাম হয়তোবা, কিন্তু এখন দেখা যায় যে পার্লারে অথবা বেশি লোকাল জায়গা অথবা এক্সপিরিয়েন্স ছাড়াই কিছু মানুষ সেই জিনিসগুলো প্র্যাকটিস করছে। এটা এসব জায়গায় আসলে ট্রিটমেন্ট নেওয়াটা কতটুকুন ক্ষতিকর? আপু এটার বিষয়ে আর কি বলবো, হ্যাঁ এটার বিষয়ে আসলে সবাই, সব ডক্টর কমিউনিটি অ্যান্ড এভরিওয়্যার আসলে এটা নিয়ে কথা হয়, কিন্তু আসলে আমার মনে হয় যে এইসব ব্যাপারে একটু স্ট্রিক্ট হওয়া উচিত আমাদের দেশের গভর্নমেন্ট বা আইন শৃঙ্খলা বাহিনী। আমি সবাইকে আসলে এটা বলতে চাই যে এখন এত বেশি এই ধরনের প্র্যাকটিসগুলো হচ্ছে সব ইস্যুতেই, হ্যাঁ, আপনি মানে কোনো সার্টিফিকেট ছাড়া, প্রপার স্কিন স্পেশালিস্ট না, অ্যাটলিস্ট কোনো এমবিবিএস ডিগ্রি নাই, হ্যাঁ, আপনি ডক্টর না, কোনো আপনার রেজিস্ট্রেশন নাই, এরকম মানুষও সব কিছু করছে। ইনজেক্টেবলস বলেন, এই গ্লুটাথিওনের কথা যেটা আনলেন, সব জায়গায় এত বেশি এগুলো চলছে যেটা আসলে আমাদের হেলথের জন্য খুবই খারাপ। এত ইজি বলেই কিন্তু মানুষ ইচ্ছা মতো উইদাউট প্রেসক্রিপশন এগুলো নেওয়ার সাহস পাচ্ছে। যদি স্ট্রিক্ট থাকতো সব কিছু, আমরা চাইলেও কিন্তু এগুলো অ্যাভেল করতে পারতাম না। একবার চিন্তা করতাম যে এই বিষয়ে যখন এত সবাই এত restriction যেহেতু, নিশ্চয়ই ব্যাপারটা অতটাই জরুরি, একটু harmful হয়। হ্যাঁ অতটাই ক্ষতিকর। সো আমি মনে করি এই জিনিসগুলোর ব্যাপারে আসলে ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত ওভারঅল। অনেক ধন্যবাদ আপু আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল এটিএন বাংলা এবং লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলার সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড শুভ নববর্ষ। আপনাকেও ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা অগ্রিম। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোন অতিথির সাথে, নতুন কোন সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন এবং যেহেতু আর কিছুদিন পরেই নতুন বছর চলে আসছে, আপনাদেরকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ বয়ে নিয়ে আসুক সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।